জুনিয়র ডাক্তাররা একদিন রাতে কর্মরত এক মহিলা পুলিশ কর্মী যখন অসুস্থ হন, তিনি তার চিকিৎসা করেন এবং তার প্রাণ বাঁচান এবং তাকে অ্যাম্বুলেন্সে করে পরবর্তীকালে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঠিক। এই ঘটনাটাও বোধহয় কোথাও একটা অ্যাসেজের যে প্রথম টেস্ট, যেটা 1982 সালে ওপালে বললেন, সেটার সঙ্গে কোথাও একটু বোধহয় জড়িত। নমস্কার, একটা স্বল্প বিরতির পর আবার ফিরে এলাম উইলার উইলে। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাকে আমাদের ক্রিকেটের সিধু জেঠা বলি, সেই কলরব দা অর্থাৎ কলরব রায়। আপনাকে উইলার উইলে স্বাগত। নমস্কার। যদিও আমরা প্রত্যেকে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো 1 মাসের ওপর সময় ধরে, এবং এর মধ্যে ক্রিকেট নিয়ে কথা বলা, মানুষ কতটা শুনবেন দেখবেন, এখানেও একটা হয়তো খানিকটা দ্বিধার জায়গা তৈরি হয়েছে। যে নারকীয় ঘটনা 1 মাস আগে ঘটে গেছে, এখনো যার বিচার নিয়ে মানুষ রাস্তায়, সেইখানে ক্রিকেট নিয়ে কথা বলাটা কতটা সমীচীন জানি না। তবুও উইলের পক্ষ থেকে আমাদের ওই সেই একই দাবি, উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিম্যান্ড জাস্টিস। উই ডিম্যান্ড জাস্টিস ফর আর.জি. কর। আশা করি কলরবদারও একই স্বর। একদম একদম। তো আমরা 1 মাস আগে যে সহনাগরিককে হারিয়েছি, 31 বছরের এক তরুণী ডাক্তার, তার আত্মার যেমন শান্তি কামনা করি, সেই একই রকম ভাবে ক্রিকেটীয় ঘটনায় ঢুকতে গিয়ে আর একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ছে। এইরকমই আত্মার শান্তি কামনা করে একটা খবর প্রকাশিত হয়েছিল বেশ কিছু বছর আগে, এবং যেটা থেকে তৈরি হয়েছিল বর্তমান ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ, যার মধ্যে লুকিয়ে ছিল সেই দ্বৈরথের বীজ। কলরবদা, বুঝতেই পারছেন আমি অ্যাসেজ সিরিজের কথা বলছি, ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে পুরনো দ্বৈরথ। জন্মটা কিভাবে, শুরুটা কিভাবে, সেটা যদি আপনি একটু বলেন। দেখো, প্রথমে যেটা বলেন সেটা হচ্ছে আর.জি. কর কাণ্ডের সঙ্গে একটা তফাৎ আছে এখানটায়। তফাৎ নম্বর 1 হচ্ছে এই মৃত্যুটা, মানে অ্যাশেজের পিছনের মৃত্যুটা, এটা কিন্তু সত্যি সত্যি মৃত্যু নয়। এটা একটা ভার্চুয়াল মৃত্যু বলতে পারো। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে যে এটা আসলে যদি আমরা ভাবি, আমরা তো আজকাল মিম কথাটা খুব চালু হয়ে গেছে আমাদের, মানে ইন্টারনেটের দুনিয়ায়, সমাজ মাধ্যমে মিম ব্যাপারটা চারপাশে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, আমরা খুব পরিচিত। এই গল্পের শুরু কিন্তু যদি সত্যিভাবে দেখো, অ্যাশেজের কাহিনী শুরুর পেছনে কিন্তু একটা খানিকটা যেন মিম লুকিয়ে আছে। মিম মানে খবর যেটা বেরিয়েছিল, সে খবরটা মজা করে বেরিয়েছিল। যে খবরটা বেরিয়েছিল একটা পত্রিকাতে, যে ইংলিশ ক্রিকেট মারা গেছে, তার সর্বশেষটা নিয়ে যাওয়া হবে অস্ট্রেলিয়াতে, এই ব্যাপারটা কিন্তু একটা সিম্বলিক। এবং তিনি খবরটা যিনি লিখেছিলেন বা বেরিয়েছিল যে পত্রিকায়, সেই ভদ্রলোক কিন্তু বিখ্যাত ছিলেন এই ধরনের মজার ছবি বা মজার খবর দেওয়ার জন্য। আচ্ছা। সেই আমলে ভদ্রলোক বেশি দিন বাঁচেননি, এবং ঘটনাক্রমে বলে রাখি, সেই ভদ্রলোক কিন্তু ছিলেন বিখ্যাত পাঞ্চ পত্রিকার যে সম্পাদক, তার ছেলে। আচ্ছা। কাজে একটা মিম থেকে কিন্তু সত্যিভাবে বলতে গেলে একটা মিম থেকে অ্যাশেজের জন্ম, গল্পটার জন্ম। অর্থাৎ ক্রিকেট দুনিয়ায় বলছেন 150 বছর আগেও মিম ছিল, অন্য ফর্মে, অন্যভাবে। তখন তো আর এরকম ইন্টারনেট ছিল না, সবাই খবরের কাগজে বা মাধ্যমে, সংবাদ মাধ্যমে, সংবাদ পত্রিকাতে বেরোতো, সেরকমই একটা বেরিয়েছিল খবর, সেটার থেকেই এই গল্পের শুরু, যে গল্প। এবং সেটা হয়েছিল অনেক দিন আগে আজ থেকে, এটা অ্যাকচুয়ালি 1882 সালের ঘটনা। 1882 সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিককার, খুব সম্ভবত 2 তারিখ। আচ্ছা। সেপ্টেম্বর মাসে সাধারণত ইংল্যান্ডে আমরা অ্যাসেজ দেখি না,
বা ইংল্যান্ডে যে অ্যাসেজ গুলো হয়েছে মোস্টলি জুলাই আগস্টেই হয়েছে, তার মধ্যে দুটো ইনস্ট্যান্ট বোধহয় রয়েছে যেটা সেপ্টেম্বরে খেলা চলেছে, এবং যে কারণে আমরা সেপ্টেম্বরে দাঁড়িয়ে অ্যাসেজ দিয়ে হয়তো শুরু করছি। তো অ্যাসেজের শুরুটা কিভাবে একটু যদি বলেন। অ্যাশেজ কাহিনীর শুরুটা দেখো নিয়ে অ্যাকচুয়ালি একটা ম্যাচ থেকে শুরু। 1882 সালে অগাস্ট মাসে দুদিনের একটা টেস্ট ম্যাচ ছিল ওভালে। সেই ম্যাচটাতে প্রথম ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে নিজের দেশে টেস্ট ম্যাচে হেরে যায়। আমরা তো সবাই জানি টেস্ট ম্যাচ শুরু হয়েছিল 1877 সালে সেই মার্চ মাসে, সেখানে অস্ট্রেলিয়া জিতেছিল, কিন্তু সেটা হয়েছিল অস্ট্রেলিয়ার মাঠে। এবার 82 সালের খেলাটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দ্বিতীয় দিনের খেলাটা ইংল্যান্ড 85 রান তুলতে ব্যাট করতে নেমেছিল। সেই অবস্থাতে একটা সময় ইংল্যান্ডের রান ছিল 50 পেরিয়ে গেছে 2 উইকেটে। ডব্লিউজি গ্রেস ব্যাট করছেন। এবারে তারপর 53 রানে মাথায় গ্রেস আউট হয়ে গেলেন, তুলে মারতে গেলেন, মিস হিট করে আউট হয়ে গিয়ে তারপর 53 রানে 4 থেকে ইংল্যান্ড তারপরে অল আউট হয়ে গেল আরো মাত্র 77 রানে সব মিলিয়ে। তো এই প্রসঙ্গে পরে ডব্লিউজি গ্রেস একটা মন্তব্য করেছিলেন, মানে খানিকটা ব্যঙ্গ খানিকটা তিক্ততা, যে আমি 6 জন ব্যাটসম্যানকে রেখে এসেছিলাম মাত্র 32 রান তোলবার জন্য। তো এই ম্যাচটা এরকম হলো কি করে? এই ম্যাচটা অ্যাকচুয়ালি ইংল্যান্ড যখন ব্যাট করতে নামছে দ্বিতীয় ইনিংসে 85 রান নিয়ে, তৎকালীন অস্ট্রেলিয়ান বোলার পরবর্তীকালে ডেমন বলে বিখ্যাত হন ফ্রেড স্পফোর্ড একদিকে দাঁড়িয়ে বিড়বিড় করছিলেন, ও হয়ে যাবে ও নামিয়ে দেবো বিড়বিড় করছিলেন। সত্যি তিনি নামিয়ে দিয়েছিলেন 7টা উইকেট নিয়ে। এবার ম্যাচের শেষে মাঠে দর্শকদের মধ্যে একদল তাকে কাঁধে করে বাইরে নিয়ে যান, কেননা ইংল্যান্ড 7 রানে হারে। এইটা হচ্ছে ম্যাচটার গল্প। কিন্তু এই ম্যাচের বর্ণনাটা নিয়ে মজার গল্প আছে। কিরকম? গল্পটার একটা গল্প বলি, বিখ্যাত সবচেয়ে গল্পটা আর কি। এই ম্যাচটা নিয়ে যে বর্ণনাটা বললাম, এটা পড়েছেন কেউ, কিন্তু প্রথম যিনি লেখেন সে ভদ্রলোক হচ্ছেন আর কেউ নন, স্বয়ং নেভিল কার্টাস। ম্যাচটা হয়েছিল 82 সালে, কার্টাসের জন্ম 88 সালে। আচ্ছা, লিখলেন কি করে? মজার ব্যাপার, এও আর এক মজা। তার মধ্যে আছে একটা অ্যাশেজ সিরিজ 1921 সাল, ওয়ারউইক আর্মস্ট্রং এর নেতৃত্বে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ডে খেলতে গেছে অ্যাশেজ। কার্টাস ক্রিকেট নিয়ে উৎসাহী, তিনি লর্ডস এর মাঠে অস্ট্রেলিয়ান দলের প্র্যাকটিস দেখতে গেছেন। মাঠে গেছেন, মাঠে গিয়ে দেখেন যে প্র্যাকটিস শুরু হতে এখন বিকেল 4টের আগে শুরু হবে না। খেলোয়াড়রা অন্য কোনো একটা অনুষ্ঠানে গেছেন। তো কি করা যায়? কার্টাস মাঠে গ্যালারির ধারে হেলান দিয়ে বেঞ্চে বসে রইলেন, সবুজ ঘাসে পা ছড়িয়ে বসে লাঞ্চ টাঞ্চ করে এসছেন বেশ গুছিয়ে। মৃদু মন্দ সুন্দর রোদ্দুর উঠেছে, ইংল্যান্ডের গ্রীষ্মকাল। তো এবারে সেই রকম এর মধ্যে কার্টাসের একটা আস্তে আস্তে একটা যেন ঝিমুনি ভাব এলো। তারপর কার্টাস লিখছেন, আমি যখন খেয়াল হলো তখন আমি দেখছি ওভাল মাঠে এক পাদ্রির পাশে বসে আছি, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা হচ্ছে। মানে স্বপ্নে, তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্নে পুরো ম্যাচটার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস এবং ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস পুরোটা কার্টাস বর্ণনা করলেন, এবং সেটা একটা বিখ্যাত লেখা হয়ে গেল। লেখাটার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট টেস্ট। কার্টাসের একটা বই আছে, দ্য ডেজ ইন দ্য সান বলে কার্টাসের একটা রচনা সংকলন আছে। তাতে প্রথম এই বইটা, এই লেখাটা বেরোয় আর কি, দ্য গ্রেটেস্ট টেস্ট ম্যাচ বলে। এই যে অ্যাশেজে যে গল্পটা আমরা এখন জানি বা বলি, তার অনেকখানি কিন্তু কার্টাসের মানে কল্পনায় রচিত, কল্পনাপ্রসূত। যদিও কল্পনাটা আবার তিনি ম্যাচের রিপোর্ট দেখেছিলেন নিশ্চয়ই, স্কোর কার্ড তো অবশ্যই দেখেছিলেন, সেখান থেকে। কিন্তু বাকিটা হচ্ছে ওই যাকে বলে
দ্য কার্ডাস টাচ। ঠিক। এই হলো সেই ম্যাচটার ঘটনা। আচ্ছা। এবার এই ম্যাচটা থেকে তারপরে অ্যাশেসের গল্পটা কিভাবে হলো সেটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে সেইটা এটা তো ইংল্যান্ডের ঘটনা, এটা অস্ট্রেলিয়ায় কিভাবে গেল এবং অস্ট্রেলিয়া থেকে কিভাবে, এবং ওই যে আপনি যেটার কথা দিয়ে শুরু করেছিলেন অনুষ্ঠানটা, যেটা রেস্ট ইন পিস বলে যেটা বেরিয়েছিল ইংল্যান্ডের কাগজে, সেখানে বলাই ছিল যে ক্রিমেশন হবে অস্ট্রেলিয়াতে, এবং তারপরে অস্ট্রেলিয়া থেকে এটা আবার ইংল্যান্ডে আসা, এই কাহিনীটা যদি একটু বলে। দেখো, ম্যাচটা শেষ হলো, ইংল্যান্ডের লোকজন তো মানে দেশের মাঠে অস্ট্রেলিয়ানদের হাতে প্রথম হেরেছে টেস্ট ম্যাচে, এবং ওই অল্প কটা রান করতে পারেনি। সেই অবস্থাতে ইংল্যান্ডের লোকজন খুব দুঃখিত। এবার তখনকার দিনে ইংল্যান্ডে একটা ব্যাপার চালু হতে শুরু হয়েছে, আমরা তো ধরে নিই যে মানে সাহেবদের কবর দেওয়া হয়, ঠিক আছে, তখন কিন্তু আস্তে আস্তে একটা চল শুরু হয়েছে যে মৃতদেহ মানে দাহ করার। ঠিক। তো আর আরেকটা ছিল এই যে ভিক্টোরিয়া, তখন ভিক্টোরিয়ার আমল, কুইন ভিক্টোরিয়ার আমলে ইংল্যান্ডে খবরের কাগজ বা পত্রিকাতে মানে প্রথম পাতাতেই জন্ম, মৃত্যু, বিবাহ এইসব খবর খুব থাকতো, এবং বোধহয় ট্রেনের খবরও থাকতো, ট্রেনের খবরও থাকতো কিছু কিছু। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে আমরা এখন ফার্স্ট পেজে এইসব খবর যে ভাবতেই পারি না, তো তখন ছিল। তো এর সঙ্গে এই উপলক্ষে তখন একটা পত্রিকাতে এই যে বিখ্যাত যে আছে RIP, সেই খবরটা বেরোয়। এবারে এই বেরোনোর পর তারপরে একটা ব্যাপার হয়, ওই যে স্প্যাশটার কথা বলছি তার ঠিক কয়েক সপ্তাহ পরেই ইংল্যান্ডের দলের অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার কথা, ক্রিকেট দলের। আচ্ছা। সেই দলের যে নির্বাচিত অধিনায়ক আইভো ব্লাই তখন একটা মানে জনসমক্ষে একটা ঘোষণা করলেন যে আমি অ্যাশেস ফিরিয়ে আনবো, অস্ট্রেলিয়ায় যাচ্ছি, যে অ্যাশেস অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে সেই অস্ট্রেলিয়া নিয়ে ফেরত আনবো, মানে সোজা কথায় জিতে ফেরত নিয়ে আসবো। এই একটা দিয়ে শুরু হলো, এবং ইংল্যান্ডের জনগণ, ক্রিকেট প্রেমী জনগণ অবশ্যই, তারা এটা নিয়ে খানিকটা মেতে উঠলো। তো এবারে দেখো, আমরা বলি না এখন যে কোনো একটা দুটো দলের মধ্যে একটা জমজমাট সিরিজ শুরু হওয়ার আগে মাইন্ড গেম শুরু হয়ে যায়। এক্স্যাক্টলি, এটা বাকযুদ্ধ। হ্যাঁ, নেথান লিয়ান বলেছে আমরা 5-0 জিতবো। এর আগে বিভিন্ন, আমি এই সিরিজের কথা বলছি, সামনে BGT আসছে। তো এইরকম আর কি, তার মানে তখনও ছিল। কিভাবে বলি, এই যে আইভো ব্লাই বললেন আমি অ্যাশেস ফিরিয়ে আনবো, উদ্ধার করে আনবো, সেই সঙ্গে সঙ্গে তখন অস্ট্রেলিয়ার যিনি ক্যাপ্টেন বিলি মার্ডক, তিনি আর একটা মন্তব্য করলেন। তখন মার্ডক দেশে ফিরেছেন, ফেরার পর বিশাল সম্বর্ধনা হয়েছে, কেননা জিতে এসছেন তারা। সেখানে একটা জায়গায় তিনি বললেন, আরে ওরা আসবে, ওরা কি খেলবে, ওরা তো যথেষ্ট করে খেলতেই জানে না, আমরা অ্যাশেসটা রেখে দেব, দিয়ে প্রমাণ করব যে ওদের থেকে আমরা বেটার খেলি, আর এই অ্যাশেসটা আমরা একটা কৌটোয় ভরে আমাদের এখানে একটা লাইব্রেরিতে পাবলিক এক্সিবিট বলে রেখে দেবো। তো এই যে মাইন্ড গেমস, চিন্তা করো, আজ থেকে প্রায় 150 বছর আগে একটা সিরিজ শুরুর আগে কিন্তু মাইন্ড গেমস এর চল তখনও ছিল। মিম, মাইন্ড গেমস এগুলো কিন্তু আজকের জিনিস নয়, সমাজ মাধ্যমের জিনিস নয়, তখনও ছিল, অন্যভাবে ছিল। এইভাবে আসলে একটা গল্প চালু হলো যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতে আসছে, অ্যাশেস পুনরুদ্ধার করে নিয়ে যাবে।